এমপ্লয়ি এনগেজমেন্ট এবং ওয়েলবিং এই টার্ম দুটো কিন্তু রিসেন্টলি বেশ পপুলার টপিক বলতে গেলে, যে সারা বিশ্বে কিন্তু এখন এমপ্লয়ি এনগেজমেন্ট এবং ওয়েলবিং নিয়ে কনসার্ন দেওয়া শুরু হয়েছে। এটা হচ্ছে এমপ্লয়ি এনগেজমেন্ট নিয়ে কাজ শুরু হয়েছে 90 দশকের থেকে শুরু হলেও লাস্ট 10 ইয়ারে এমপ্লয়ি এনগেজমেন্ট সম্পর্কে সারা বিশ্বে এটা নিয়ে বেশ কনসার্ন শুরু হয়েছে এবং সবাই এটাকে খুব গুরুত্ব সহকারে নেওয়া শুরু করছেন। আর অপরদিকে ওয়েলবিং, যেটা এতদিন আসলে এটা ছিল অকুপেশনাল সাইকোলজির অংশ। তো রিসেন্টলি ওয়েলবিং, এমপ্লয়ি ওয়েলবিংটাকে লাস্ট 5 ইয়ারের মধ্যে সারা বিশ্বে যারা মাল্টিমিলিয়নিয়ার, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, তারা এটাকে মানে লাইমলাইটে নিয়ে আসছেন। কিছু কারণ আছে যে এমপ্লয়ি এনগেজমেন্ট এবং ওয়েলবিংটাকে যদি এনশিওর করা যায়, তাহলে তাদের প্রোডাকশন, তাদের হচ্ছে যে কস্ট ইফেক্টিভ হয়, যার কারণে তারা এটাতে ফোকাস করছেন এবং অনেক বিলিয়ন বিলিয়ন টাকা এতে ইনভেস্ট করছেন। তো তারই আলোকে আমি আসলে জাস্ট যে আলোচনাটা করব, প্রথমে থাকবে আসলে এমপ্লয়ি এনগেজমেন্টটা সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিব, তারপর আমি জাস্ট একটু ইন্ট্রোডিউস করিয়ে দিব এবং এরপরে আমি দেখাবো যে আসলে এমপ্লয়ি এনগেজমেন্টের সাথে ওয়েলবিং এর সম্পর্কটা কোথায়। আমি যদি এমপ্লয়ি ওয়েলবিংটাকেই শুধু ইনশিওর করব, এনগেজমেন্টটাকে ইনশিওর করবো, বা দুইটা আলাদা আলাদা ভাবে করলে কি ইফেক্ট পড়ে সেটা সম্পর্কে একটু আলোচনা করে ফাইনালি আমি ওয়েলবিং সম্পর্কে এবং এটা কি করে আমরা আমাদের এমপ্লয়ীদেরকে থিওরিটিক্যালি কি করে ইমপ্রুভ করা যাবে সেই সম্পর্কে আলোচনা করে আমি শেষ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি যেটা আপনাদের সাথে ডিসকাস করব সেটা হলো যে এমপ্লয়ি এনগেজমেন্টের আসলে উপকারিতাটা কি, আসলে এটা আদৌ কোনো উপকারিতা আছে কিনা। তো আমি যেটা পেয়েছি লিটারেচার ঘেটে, অনেক অনেক উপকারিতা আছে, কিন্তু আমি রিসেন্ট কিছু আর্টিকেল ঘেটে যেটা পেয়েছি যে এমপ্লয়ি এনগেজমেন্টটা যদি বাড়ানো যায় তাহলে 40% প্রোডাক্টিভিটি বেড়ে যায়। তো এটা একটা বিষয়। আরেকটা পেয়েছি আমি যে যদি এমপ্লয়ি এনগেজমেন্ট বাড়ানো যায় তাহলে টার্নওভার কমে যাবে, তার মানে এমপ্লয়ি ওই অর্গানাইজেশনে থাকবে, সুইচ করবে না। আরেকটা হলো যে পারফরমেন্স বেড়ে যাবে, এমপ্লয়ীদের পারফরমেন্স বেড়ে যাবে। আরেকটা হচ্ছে এমপ্লয়ি এনগেজমেন্ট যদি বাড়ানো যায়, কমিটমেন্ট, অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রির প্রতি যে কমিটমেন্ট আছে সেটা বেড়ে যাবে। আর একটা হচ্ছে অবশ্যই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অর্গানাইজেশনের রেভিনিউ জেনারেট করা। যদি এমপ্লয়ি এনগেজমেন্টটা প্রপারলি ইনশিওর করা যায় তাহলে দেখা যায় যে 16% রেভিনিউ ইনক্রিজ সম্ভব, যেটা এক্সিস্টিং আছে তার থেকে 16% আরো বেড়ে যাবে। এবং আরেকটা আমি পেয়েছি যে অবশ্যই ফিনান্সিয়াল পারফরমেন্স কোম্পানির বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে কিছু সামান্য জাস্ট লাস্ট কয়েক বছরের যে গবেষণাগুলো থেকে আমি এগুলো পেয়েছি। আমি জানি এছাড়াও আরো অসংখ্য বেনিফিট আছে, তো আমি শুধু এই কয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার চলুন দেখি আসলে এমপ্লয়ি এনগেজমেন্ট তো তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? যেহেতু এটা করলে প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, পারফরমেন্স বেড়ে যাচ্ছে, কমিটমেন্ট বেড়ে যাচ্ছে, আমার কোম্পানির রেভিনিউ বেড়ে যাচ্ছে, ফিনান্সিয়াল পারফরমেন্স বেড়ে যাচ্ছে। তো তাহলে এমপ্লয়ি এনগেজমেন্টটা কি, এমপ্লয়ি এনগেজমেন্টটা কি, তাহলে একটু একটু জেনে আমরা পরের ইতে চলে যাব। এমপ্লয়ি এনগেজমেন্টটা আর কিছুই না, এটা হলো ভেরি সিম্পলি যদি বলি যে শার্ক এবং ওলার্ডের 2010-এর একটা চমৎকার ডেফিনিশন দিয়েছিলেন, যেখানে কিছু সাইকোলজিক্যাল বিষয়কে তিনি অন্তর্ভুক্ত করেছেন। উনি বলেছেন যে আসলে এমপ্লয়ি এনগেজমেন্ট হলো যে কগনিটিভ এমপ্লয়ির কগনিটিভ ফাংশন, ইমোশনাল বিষয় এবং বিহেভিয়ারাল একটা এনার্জি, যেটা কি করবে কোম্পানির জন্য পজিটিভ অর্গানাইজেশনাল আউটকাম নিয়ে আসবে। সেটাই হচ্ছে এমপ্লয়ি এনগেজমেন্ট। আমি আর ডিটেলস আর যাচ্ছি না, আমরা চলেন তাহলে একটু দেখি যে আমি বললাম যে এই এমপ্লয়ি এনগেজমেন্টটা কিন্তু যেহেতু বেশ পপুলার পাচ্ছে সারা বিশ্বে, লাস্ট 1990 সাল থেকে এমপ্লয়ি এনগেজমেন্টের কাজ শুরু হয়। তার থেকে দেখা যায় যে বর্তমানে একটা 2016 সালে পত্রিকার একটা নিউজ আমার
খুঁজতে গিয়ে পেলাম, সেটা হলো বাংলাদেশেও এমপ্লয়ি এনগেজমেন্ট নিয়ে এইচআর প্র্যাকটিস বেশ পপুলার পাওয়া শুরু করেছে। তো এখন প্রশ্ন হলো যে বেশ পপুলার পাওয়া শুরু হয়েছে, কিন্তু এই এমপ্লয়ি এনগেজমেন্টটা আসলে কত কত পার্সেন্ট মানুষ একটা অর্গানাইজেশনে কমপ্লিটলি এনগেজড, আমাদের সেটা জানা দরকার। তো এখানে আমার একটা প্রশ্ন আমি দিয়েছি যে হাউ মেনি পিপল এমপ্লয়ি এনগেজড ইন ইউর অর্গানাইজেশন, যে আপনারা যারা বড় প্রতিষ্ঠানে যারা যারা কর্ণধার আছেন, তারা তাদের কত পার্সেন্ট এমপ্লয়িকে এনগেজ করতে পারছেন। চলেন একটা মজার একটা বিষয় দেখি, যে এটা হচ্ছে আমরা একটা কোম্পানির একটা অর্গানাইজেশনের সাথে তুলনা করি। যে নৌকা, এই নৌকাতে তিন ধরনের মানুষ আছে। তো এই নৌকাটাই হচ্ছে একটা অর্গানাইজেশনের সাথে যদি কল্পনা করা যায় যে এই নৌকাটা যদি চলে তাহলে একটা অর্গানাইজেশন প্রফিট করবে, সামনের দিকে এগিয়ে যাবে। তো আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে সারা বিশ্বে মাত্র 15%, এটা হচ্ছে একটা গ্লোবাল রিপোর্ট, এটা হচ্ছে গলাপ স্টাডি 2017 সালে একটা জরিপ পরিচালনা করা হয়েছে, সেটাতে হচ্ছে প্রায় 155টা দেশের তথ্য এখানে অন্তর্ভুক্ত করে তারা একটা মানে রিপোর্ট তৈরি করেছেন। তো সেই রিপোর্টে দেখা যায় যে সারা বিশ্বে গ্লোবালি মাত্র 15% মানুষ ইনগেজড। আচ্ছা, তাহলে বাকিদের কি অবস্থা একটু দেখি, চলেন। দেখেন কি সাংঘাতিক ব্যাপার, যে 67% মানুষ হচ্ছে নট ইনগেজড, আর হচ্ছে 18%-এর অবস্থা কি, তারা অ্যাক্টিভলি ডিসএনগেজড। ভাবতে পারেন কি অবস্থা একটা অর্গানাইজেশনে। এটা কিন্তু একটা গ্লোবাল পিকচার বললাম। তো তাহলে যারা ইনগেজ থাকে তাহলে তাদের কি হয়? হ্যাঁ, যারা ইনগেজ থাকে তারা কিন্তু কোম্পানির প্রতি লয়াল থাকে, তারা সাইকোলজিক্যালি অর্গানাইজেশনের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে বা তার কোম্পানির সাথে কমিটেড থাকে এবং সাইকোলজিক্যালি কানেক্টেড থাকে। এবং যার কারণে যেটা হয় তাদের হচ্ছে কি, আমি যে মানে বিভিন্ন গবেষণাগুলো আপনাদের সাথে দেখালাম, যে তাদের হচ্ছে প্রোডাক্টিভ বেড়ে যায়, তারা হায়ার রিটেনশন, তারা হচ্ছে টার্নওভার করে না। এবং এদের জন্যই কিন্তু মূলত একটা অর্গানাইজেশন প্রফিট করে। আচ্ছা, এখন দেখেন 67% নট ইনগেজ, তাদের কি অবস্থা? তো এরা হচ্ছে বলা হয়, গবেষণায় বলা হয়েছে এরা প্রোডাক্টিভ বাট দে আর নট সাইকোলজিক্যালি কানেক্টেড টু দেয়ার কোম্পানি বা অর্গানাইজেশন। হ্যাঁ, তার মানে কি, তারা এই যে তারা কানেক্টেড নয়, হ্যাঁ, তারা সাইকোলজিক্যালি কানেক্টেড নয়, এর ফলে কি হচ্ছে, তারা কিন্তু মিস করে, হ্যাঁ, ওয়ার্ক ডে, তারা হচ্ছে ঠিক মতো অফিসে আসে না, অ্যাবসেন্ট থাকে, ছুটি কাটায় বা আদার্স অনেক রকমের তারা সমস্যা করে, বা তারা অ্যাক্টিভলি ফুললি পটেনশিয়ালিটি তারা শো করে না। এটা হচ্ছে 67%। আর 18% যারা অ্যাক্টিভলি ডিসএনগেজড, তাদের অবস্থা দেখেন, তাদের সাংঘাতিক অবস্থা। তারা ফিজিক্যালি হচ্ছে প্রেজেন্ট থাকে অর্গানাইজেশনে, কিন্তু সাইকোলজিক্যালি তারা কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকে। এবং এরা হচ্ছে বলা হয় এরা হচ্ছে আনহ্যাপি, এবং তাদের যে আনহ্যাপিনেসটা আছে তারা হচ্ছে তাদের আরেকজনের মধ্যে সেই আনহ্যাপিনেসটা শেয়ার করে, যার কারণে তারা হচ্ছে কোম্পানি, যে এই নৌকার সাথে যদি তুলনা করা যায় তাহলে এই নৌকাটা ডুবিয়ে দেওয়ার জন্য এই 18%ই যথেষ্ট। তার মানে একটা অর্গানাইজেশনকে মানে মানে লসে ফেলে ফেলে দেওয়ার জন্য এই 18%ই কিন্তু যথেষ্ট। তার মানে দেখেন যে সেম বোট, বোট একটাই কিন্তু ডিফারেন্ট এনগেজমেন্ট। তো এবং এমন অনেকে আছে, কেউ ড্রাইভ করছে আগায় নিয়ে যাচ্ছে, আর কিছু কি করছে সেখান থেকে জাম্প করে নেমে যাচ্ছে। তার মানে একটা নৌকো থেকে যদি জাম্প করে চলে যায় তাহলে কি হবে, নৌকোটার অবস্থা কি হবে একটু ভাবে। তো এটা তো হচ্ছে গ্লোবাল রিপোর্ট। তো আচ্ছা, চলেন আরেকটু দেখি। এটা হচ্ছে একটা আমেরিকার রিপোর্টটা, যেটা 2020 সাল পর্যন্ত তারা আপডেট করছে। দেখেন এখানে হচ্ছে তারা হচ্ছে 2000 সাল থেকে শুরু করে যে রিপোর্ট তারা তৈরি করেছে, হ্যাঁ, 2000 সাল থেকে শুরু করে তারা বর্তমান 2020 সাল পর্যন্ত তাদের রিপোর্টে আস্তে আস্তে কিন্তু তারা এই যে যেহেতু এমপ্লয়ি এনগেজমেন্টের যে টেকনিক গুলো আছে তারা কিন্তু অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে, এবং শুরু করাতে তাদের কি হয়েছে, এনগেজমেন্ট কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে আপনারা দেখেন, এবং ডিসএনগেজমেন্ট, অ্যাক্টিভ ডিসএনগেজটা কিন্তু কমে যাচ্ছে। এটা আমেরিকার রিপোর্ট। তো এবং তো মজার ব্যাপার এখানে একটা বিষয় শেয়ার করতে হয়, যেহেতু 2000 এই যে বর্তমানে যে অবস্থা, বর্তমানে হলো কোভিড সিচুয়েশন, তো এই সিচুয়েশনেও কিন্তু এনগেজমেন্ট তাদের দেখা যাচ্ছে বেড়ে গেছে, কমে নাই কিন্তু হিসাবে। কিন্তু এই যে একটা অস্থির অবস্থা বা কোভিড এর কারণে যে একটা সারা বিশ্বে যে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে, তো ধারণা করা হচ্ছিল এটা তো তার ওয়েলবিং এর উপর কিন্তু সাংঘাতিক প্রভাব ফেলছে, প্রতিটা এমপ্লয়ির প্রতি কিন্তু ওয়েলবিংটা কিন্তু খারাপ হয়ে গেছে।
কারণ সবাই হচ্ছে অস্থির, একটা মানসিকভাবে অস্থির। কিন্তু মজার ব্যাপার হলো তা সত্ত্বেও আমেরিকান এই রিপোর্ট বলতেছে যে তারপরেও গত 18 সালের তুলনায় দেখে 2000 সালে 4% বৃদ্ধি পাইছে। তো এটার ক্ষেত্রে এটার জন্য সাইকোলজি যারা গবেষক আছেন তারা হচ্ছে মনে করছেন যে এটার কারণ হলো তারা যেহেতু এই সময় একটা সাইকোলজিক্যাল একটা সাংঘাতিক ওয়েলবিং ডিজাস্টারের মধ্যে দিয়ে পার করছে, ঠিক এই সময়টাতে যে সমস্ত অর্গানাইজেশন তাদের এমপ্লয়ীদেরকে ধরে রেখেছে, ওই এমপ্লয়ীরা ওই অর্গানাইজেশনকে অমন করছে, মানে ফিল করছে যে হ্যাঁ, যে এই দুর্দিনে আমার চাকরি চলে যাওয়ার কথা, অথচ আমাকে আমার এমপ্লয়ার আমাকে এখনো স্যাক করেনি, আমাকে পে করছে। তো এর কারণেই হয়েছে কি তাদের মধ্যে এমপ্লয় এনগেজমেন্টটা বেড়ে গেছে। তো যার কারণে এই রিপোর্টে দেখেন যে উল্টা 34% থেকে 8% জাম্প করছে। তো এটা তো হলো আমেরিকান রিপোর্ট। চলেন আমরা আরেকটা রিপোর্ট দেখি। এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্লোবাল যে ওই রিপোর্টটা, হ্যাঁ, যে গ্লোবাল রিপোর্টের দেখেন এখানে এশিয়া, আমরা তো সাউথ এশিয়াতে বিলংস করি, ইস্ট এশিয়াতে আমরা সাউথ এশিয়াতে বিলংস করি। তো আমাদের হচ্ছে দেখেন এখানে 14%। তো এর মধ্যে হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের আশপাশে যে কান্ট্রি গুলো আছে সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত। তো সেখানকার অবস্থা দেখেন, সেখানেও কিন্তু ওটা তো ছিল আরেকটু বেশি, এখন থেকে 14%, 1% কম, 14% ইনগেজ, মাত্র 14% ইনগেজড, এবং নট ইনগেজ 65%, আর অ্যাক্টিভলি ডিসএনগেজ 21%। তাহলে এখন বলেন যে আপনারা যদি আপনাদের অর্গানাইজেশন প্রফিট করতে চান, বা তাহলে এইচআর এর কি করা উচিত? এইচআর কে ফোকাস করা উচিত অবশ্যই যে এমপ্লয়ি এনগেজমেন্ট বাড়ানোর প্রতি। বিশেষ করে এখানে দেখেন বিশাল একটা জনগোষ্ঠী আছে যেটা হচ্ছে বিশাল এমপ্লয়ি, 65% এমপ্লয়িকে যদি আমরা তাদেরকে হচ্ছে এনগেজমেন্ট তাদের বাড়াতে পারি, তাহলে আমি শিওর যে ওই অর্গানাইজেশনের প্রফিট ডাবল ট্রিপল বেড়ে যাবে। তো এই কারণে কিন্তু সারা বিশ্বে কিন্তু বিষয়টাকে সাংঘাতিকভাবে উপলব্ধি করছে, এবং তারা কিন্তু এটাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করছে। এবং অন্য বিষয়গুলোর তুলনায় এই বলা হয় যে এই মিলেনিয়ামে এই দুইটা বিষয়কে, মানে এনগেজমেন্টটাকে সাংঘাতিকভাবে ফোকাস করা হচ্ছে।